স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক বা MOU সই করেছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে সই করেন। এই সমঝোতা স্মারকটি সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্বের উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলিকে বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে। সেই সঙ্গে বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে LNG, LPG ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারকটিকে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকা থেকে মাটি চাপা দেয়া অবস্থায় এক নারী ও তার কন্যা শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক নারী ওই এলাকার একটি পুকুর পাড়ে কাজ করতে গেলে এক কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। পরে কাছে গিয়ে দেখতে পান মানুষের পা বের হয়ে আছে। তিনি ফিরে এসে বিষয়টি গ্রামের অন্যদের জানালে পুলিশে খবর দেওয়া হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাটি খুঁড়ে মরদেহ দুইটি উদ্ধার করেন। নিহতরা হলেন গৃহবধূ জাহেনা আক্তার ও তার 3 বছরের শিশু কন্যা সামিয়া। পরিবারের সদস্যরা জানান, গত 4 মে থেকে শিশুকন্যা সহ ওই নারী নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। সরকার গঠনের পর আগামীকাল প্রথমবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে খাল পুনর্খনন কার্যক্রম পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। রোদ বৃষ্টির খেলায় ধান শুকানো নিয়ে বিপাকে মৌলভীবাজারের কৃষকরা। স্তূপ করে রাখা ধানে দেখা দিয়েছে পচন। মৌলভীবাজার থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী রোনালদো ধর। টানা বৃষ্টি এবং হাওরের পানিতে এবার চরম বিপাকে পড়েছেন কৃষকরা। গত কয়েকদিনের টানা রোদে তারা ধান শুকাতে পারলেও গত 2 দিনের বৃষ্টিপাতের ফলে তারা আবার পড়েছে চরম বিপাকে। তাদের যে পাকা ধানগুলো রয়েছে তারা সেগুলো এই কয়েকদিনের রোদে তারা আসলে শুকাতে দিয়েছিল, কিন্তু গত 2 দিনের বৃষ্টির ফলে তারা যে ধানগুলো কেটে এনেছিল সেই ধানগুলো আসলে তারা ঠিকভাবে শুকাতে পারছে না। আর আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা রোদ উঠেছে, যার ফলে তারা আসলে এই ধানগুলো স্তূপে করে রেখেছিল অনেকটাই। এই সব ধানগুলো আসলে স্তূপে ছিল, কিন্তু সব ধানগুলোই আসলে ভিজে গেছে এবং যে ধানগুলো তুলে আনা হয়েছিল সেগুলো এখন মাড়াই করা চলছে। আমরা দেখেছিলাম যে এখানে অনেকগুলো স্তূপ রয়েছে আর যেখানে তারা তাদের ভেজা ধানগুলো আসলে রেখেছিলেন। সর্বমোট এই হাওর পাড়ের মানুষের প্রায় 62,800 হেক্টর জমিতে আসলে ফসলি জমি ছিল, কিন্তু সেইখানে প্রায় 4,206 হেক্টর জমি ফসলি জমি আসলে নষ্ট হয়েছে। সেইখানে প্রায় 25,040 জন কৃষক সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেইখানে 17,000 মেট্রিক টন পরিমাণ তাদের ধান ছিল। আর সেই ধানের টাকার পরিমাণে আসলে সেটা প্রায় 88 কোটি টাকা হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সেটা তথ্য নিয়েছি, তারা এটা বলেছেন। তো আসলে তারা বলেছেন যে এই রোদের যদি কিছুদিন থাকে তাহলে তারা সেই ধানগুলো আসলে শুকিয়ে নিতে পারবেন। আমরা এই অনেক দিন ধরে আসলে এই হাওরের পানিটা দেখছি, কিন্তু এই হাওরের পানি এখনও শুকায়নি, যার ফলে কৃষকদের পাকা ধানগুলো এর নিচেই পচে নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আসলে ধানগুলো তুলছেন না, কারণ যে ধানগুলো তোলা আছে সেই ধানগুলোই তারা এখন আসলে রোদে শুকিয়ে নিচ্ছেন তাদের পরিবারকে সাথে নিয়ে। তো এই দৃশ্যগুলোই আমরা আসলে দেখছিলাম এখান থেকে সকাল থেকে। রোনালদো ধর, দীপ্ত সংবাদ, মৌলভীবাজার। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে 25শে মের টিকিট। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 26শে মের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। কুরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটে প্রস্তুত করা হয়েছে 1200 কেজি ওজনের লাল বাদশা। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই খামার বাড়িতে আসছেন ক্রেতারা। দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা, সঙ্গে ফ্রি দেয়া হবে সোহেলি নামের একটি ছাগল। শান্ত স্বভাবের এই গরুর ওজন 1200 কেজি। নাম রাখা হয়েছে লাল বাদশা। গরুটি গোয়াল থেকে বের করতে প্রয়োজন হয় 3 থেকে 4 জন। ব্রাহ্মা জাতের লাল বাদশাকে 4 বছর লালন পালন করছেন খামারি মোশাররফ শেখ। গরুর সাথে বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতাকে বিনামূল্যে দেয়া হবে প্রায় 30 কেজি ওজনের একটি ছাগল। গরুটার নাম রাখিছি আমি লাল বাদশা। বড় একটা ছাগল আছে সোহেলি, ওরে ফ্রি দিয়ে দেবো। চা দাম চলে 10 লাখ। তিনি আরও জানান, খৈল ভুসির পাশাপাশি প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়েছে লাল বাদশাকে। খোল ভুসি দিয়ে 12 কেজি বরাদ্দ খাওয়ানো পড়ে, আর সারাদিন ঘাসের পরে রাত্রে কুটো, এই দিয়ে ওরে প্রাকৃতিক খাবার দিয়ে ওরা লালন পালন করা। বাগেরহাটের সদর উপজেলার বিরুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের বিশাল আকৃতির গরুটি ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমি এর থেকে বড় গরু বাগেরহাটে দেখি নাই। এই গরুটা দেখার জন্য বাইরে থেকে অনেক মানুষজন আসতেছে। এটা বললে হাটে ওঠানোর আগেই বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। এবছর জেলায় 84,967টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে কোরবানির পশুর চাহিদা রয়েছে 77,889টি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে দেশের অন্যতম প্রাণীবিদ্যা জাদুঘর, যা বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্মের এক সমৃদ্ধ সংগ্রহশালা। 50 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাদুঘর। আলমারিতে সাজানো সারি সারি হাজারো নমুনা যেন তুলে ধরছে পৃথিবীর প্রাণী বৈচিত্র্যের বিস্ময়কর ইতিহাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে গড়ে উঠেছে বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্মের এই অনন্য সংগ্রহশালা। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের 2য় তলায় প্রাণীবিদ্যা বিভাগে অবস্থিত জাদুঘরটি। 1972 সালে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মুস্তাফিজুর রহমানের উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর এটির নাম রাখা হয় অধ্যাপক মুস্তাফিজুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম। সংগ্রহশালা জুড়ে রয়েছে প্রায় 1,500 প্রজাতির প্রাণী, যার সংখ্যা 7,500-এরও বেশি। এখানে দেখা মিলবে দুর্লভ ফসিল, বনরুই, সজারু, উদ্ভিডাল, বিভিন্ন প্রজাতির সাপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর সংরক্ষিত নমুনা। কোনোটি শুকনো অবস্থায় সংরক্ষিত, আবার কোনোটি ফরমালিনে রাখা হয়েছে। কাচের জার ও বাক্সে সাজানো এসব নমুনা গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে বড় স্তন্যপায়ী প্রাণী, প্রায় সব পর্বের প্রাণীর উপস্থিতি এই জাদুঘরকে করেছে সমৃদ্ধ। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও সংগ্রহ করা হয়েছে অনেক দুর্লভ নমুনা। প্রাণীগুলো আসলে আমাদের সাথে কিভাবে কানেক্টেড বা কিভাবে আমাদের সাথে আমরা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, সেই বিষয়গুলো আমরা এই মিউজিয়ামের মাধ্যমে জানতে পারি। এখানে অনেক প্রাণীবিজ্ঞ আছে, এগুলো তারা সম্পর্কে গবেষণা করে। আমাদের বড় ভাইরা যারা আছে তারা বাইরে যাওয়ার জন্য গবেষণা করে। আমাদের কারিকুলামে যে সকল প্রাণীগুলো রয়েছে, আমরা চাইলেই মিউজিয়ামে এসে সেগুলো সচক্ষে দেখতে পারি, সেগুলো সম্পর্কে গবেষণা করে পড়াশোনা করতে পারি। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই নতুন নতুন সংগ্রহ যুক্ত হচ্ছে। মিউজিয়ামটি শিক্ষা সহায়ক। শিক্ষার্থীরা এখানে হাতে কলমে শিখতে পারছে। আমাদের এই মিউজিয়ামে রেয়ার কিছু ফসিল সংগ্রহ করা আছে এবং সেটা আমরা ডিসপ্লে করি না, কিন্তু আমরা সেটা সংরক্ষণ করে রেখেছি। যখন প্রয়োজন হয় তখন আমাদের সেগুলো ডিসপ্লে করা হয়। এই ফসিলটাও কিন্তু প্রাণী জগতের বা প্রাণী শিক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ জিনিস। এটা খুবই শিক্ষা সহায়ক ছেলে মেয়েদের জন্য, এবং আমরা তাদেরকে খুব হাতে কলমে একদম খুব কাছে থেকে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি, হ্যান্ড টু হ্যান্ড বা আই টু আই।
প্রাণীবিদ্যা বিভাগের এই জাদুঘরটি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সম্পাদক সহ 14টি পদের মধ্যে 13টিতেই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেলের সদস্যরা একটি পদে জয় পেয়েছে। ভোট গণনা শেষে বৃহস্পতিবার গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বুধ ও বৃহস্পতিবার 2 দিন ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী নীল প্যানেলের সভাপতি প্রার্থী এম মাহবুবউদ্দিন খোকন 2984 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন 778 ভোট। একইভাবে সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী 2582 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের AKM রেজাউল করিম খন্দকার পেয়েছেন মাত্র 786 ভোট। সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি। নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও সহজে তা মিলছে না। রাজধানীতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, এতে নষ্ট হচ্ছে তাদের কাজের সময়। সংশ্লিষ্টরা অবশ্য লোকবল ঘাটতির কথা বলছেন। কখন তাদের সেই আশার আলোর ট্রাকটি এখানে এসে উপস্থিত হবে, যে ট্রাকটির মধ্য দিয়ে তারা তাদের পরিবারের জন্য কিছু খাবার জোগাড় করতে পারবেন, খাদ্যের নিরাপত্তা দিতে পারবেন। সেই ট্রাকটি হলো টিসিবির যে কার্যক্রম শুরু হয়েছে, সেই টিসিবির কার্যক্রমের যে পণ্যগুলো দেওয়া হয় সেই পণ্যগুলো নেওয়ার জন্য। কিন্তু তারা সকাল 9টা থেকে অপেক্ষা করলেও এখনও কিন্তু সেই ট্রাকটি এসে পৌঁছায়নি। আমরা আসলে তাদের কাছে শুনবো তারা প্রতিদিন কি এভাবে অপেক্ষা করে কি তাদের যে পণ্যের যে চাহিদা, সেই চাহিদা কি পূরণ হয়, বা কতটুকু সেই পণ্য চাহিদা পূরণ করে তাদের পরিবারকে স্বস্তি দিতে পারে। ভাঙ্গা দাঁড়ায় থাকতে আমার অনেক কষ্ট লাগে, না নিয়ে তো পারি না, অভাবী সংসার। কালকে গাড়ি আইছিল, আজকে তোর গাড়ি এখন হয় না। আশায় বই যদি থাকে আইহে গাড়ি একটা তেল লোম এই আর কি। যে টাইমে যদি দেয় 9টাতে যদি 11টার মধ্যে দেওয়া শুরু করে, তাহলে আমরা মনে করি অন্য একটু কিছু করতে পারি। পোকা করতে করতে খিদা ওই লাগছে, ওই যে তেল বই রয়েছি খাইতাম যাবো। এই যে তেল চিনি নিতে গেছে, জোর আছে হেরা 3-4 বারও নেয়, আমাকে জোর নেই, আমরা খালি হাতে চলে যাই। সকাল 8টা থেকে দুপুর 1টা, এই টানা 6 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষেরা এখানে অপেক্ষা করেছেন এবং তাদের পণ্যটি এখন তারা সংগ্রহ করবেন। তবে আমরা এখানের যে ডিলার রয়েছেন, এখানে যারা এই টিসিবির দায়িত্বের কাজের সাথে যুক্ত, আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব ঠিক এত দীর্ঘ সময় অপেক্ষা আসলে সাধারণ খেটে খাওয়া মানুষদের কেন করতে হলো। আমাদের তো আর মাপার একবারে মেপে দেওয়া হয় না, তা আমাদের নিজস্বভাবে লোক দিয়ে মাপানো হয়, তারপরে দেওয়া হয়। এই জন্য একটু সমস্যা হয়। তারপরে এটা আমরা নিজেরা যেভাবে পারি মেনটেন করে আর কি পাবলিককে দিয়ে দেওয়া হয় আর কি। মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকার বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই তো সংকট কাটিয়ে অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হোক, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সফরের দ্বিতীয় দিনে আজ আবারও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারাও থাকবেন শি জিনপিং এর সঙ্গে। এর আগে বৃহস্পতিবার 2 নেতা অংশ নেন রাষ্ট্রীয় নৈশভোজে। ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, ইরানকে সামরিক সরঞ্জাম দেয়া বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। তবে তাইওয়ানের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তাইওয়ান ইস্যুটি ঠিকমতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে বলে ট্রাম্পকে সতর্ক করেন শি। কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ট্রোর ভাই রাউল কাস্ট্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা এই তথ্য জানান। তবে রাউল কাস্ট্রোর বিরুদ্ধে ঠিক কবে অভিযোগ গঠন করা হবে তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ এই পদক্ষেপ গ্রহণে একজন গ্র্যান্ড জুরির অনুমোদন প্রয়োজন হবে।
94 বছর বয়সী কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে উড়োজাহাজ ভূপাতিত করার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ আনা হতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সংকট আরও ঘনীভূত হচ্ছে। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়েছেন বলে জানান তিনি। পদত্যাগপত্রে স্ট্রিটিং লিখেন, তিনি স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়েছেন, সুতরাং সরকারি পদে থাকা তার জন্য আর সম্মানজনক হবে না এবং নীতিগতভাবেও ঠিক হবে না। পত্রটি এক্সে শেয়ার করেছেন স্ট্রিটিং। এতে তিনি আরও লিখেছেন, এটি স্পষ্ট যে কিয়ার স্টারমার আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে পারবেন না। ওয়েস স্ট্রিটিং শিগগিরই লেবার পার্টির নেতৃত্বের জন্য স্টারমারকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলেকে রেখে 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে একঝাঁক তারকা নিয়ে দল সাজালেও বেশ কিছু বড় নাম বাদ পড়ায় শুরু হয়েছে আলোচনা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রিয়াল মাদ্রিদ তারকা কামাভিঙ্গা। এছাড়া চোট আর ফর্মহীনতার কারণে জায়গা হয়নি চেলসি তারকা ক্রিস্টোফার এনকুনকু এবং বায়ার্ন মিউনিখের কিংসলে কোম্যান ও হুগো একিতিকের মতো তারকাদের। তবে আক্রমণে বরাবরের মতোই প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলে। মাঝমাঠ ও রক্ষণ ভাগে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ প্রতিভাকেও সুযোগ দিয়েছেন কোচ দিদিয়ের দেশম। 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলে পাউলো দিবালার না থাকাটা বড় বিষয়, তবে স্কালোনি এবার গুরুত্ব দিয়েছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল প্রতিভার উপর। চূড়ান্ত দলে স্ট্রাইকিং সহ রক্ষণ ভাগ দেখা যেতে পারে নতুন মুখ। বিশ্বকাপে প্রাথমিক দলে সাধারণত চমক খুব একটা থাকে না, তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি 55 জনের যে দলটা ঘোষণা করেছেন তাতে ছোটখাটো চমক আছে বইকি। 2022 বিশ্বকাপ জয়ী পাউলো দিবালা জায়গা হয়নি প্রাথমিক তালিকায়, আবার কিছুটা অপ্রত্যাশিতভাবে আছেন বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তেয়ানি। সত্যি বলতে এটা ক্লাবের জন্য একটি বিরাট গর্বের বিষয়। কঠিন সময় পার করে কিভাবে দলে সুযোগ করে নেওয়া যায় তা দেখিয়ে দিল দারুণ এই স্ট্রাইকার। অল্প বয়সে ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলার সুযোগ পেয়েছে সে। তার দক্ষতা যেমন বাড়ছে তেমনি আর্থিকভাবেও উপকৃত হচ্ছে। প্রধান কোচ লিওনেল স্কালোনি এই জমকালো টুর্নামেন্টের জন্য 55 জন খেলোয়াড়ের প্রাথমিক দল ঘোষণা করেছেন এবং আশা করা হচ্ছে যে লিওনেল মেসি তার সম্ভাব্য শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে আলবিসেরেস্তাদের নেতৃত্ব দেবেন। একজন খেলোয়াড় যে কিনা লানুসের যুব বিভাগ থেকে উঠে এসেছে, এটা একটা বিরাট অর্জনের বিষয়। বিশ্বকাপের মতো এত গুরুত্বপূর্ণ একটি শীর্ষ টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য সবার হয় না। এবারে বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে 25 মে থেকে 1 জুন পর্যন্ত। প্রতিটি দল সর্বনিম্ন 23 জন এবং সর্বোচ্চ 26 জন ফুটবলার নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারবে। সবশেষ 2 জুন একসঙ্গে বিশ্বকাপের 48 দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।